ইতিহাস শিক্ষা কেন্দ্রের পক্ষ থেকে সকলকে স্বাগত। আমরা সকলে জানি যে 2024 সাল থেকে উচ্চ মাধ্যমিকের সেমেস্টার পদ্ধতি চালু হয়েছে এবং 2024-এ ক্লাস 11 বা একাদশ শ্রেণীটাই প্রথম সেমেস্টারগুলো চালু হবে। সেপ্টেম্বরে প্রথম সেমেস্টার আছে। তো ক্লাস 11 বা একাদশ শ্রেণীর প্রথম সেমেস্টারে একটা গুরুত্বপূর্ণ টপিক প্রাগৈতিহাসিক যুগ বা প্রাক ইতিহাস, এই কথাটা নিয়ে বা এই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। যেহেতু সেমেস্টারে আমরা দেখেছি প্রথম সেমেস্টারে যেহেতু সবগুলো এমসিকিউ, তাই টেক্সট বইটা অবশ্যই সবাইকে খুঁটিয়ে পড়তে হবে, কারণ সেখান থেকেই প্রশ্নগুলো থাকবে। টার্ম কে বলেছে, কথাটির অর্থ কী, কার লেখা গ্রন্থ, এইসবই কিন্তু পড়বে, তাই টেক্সট বইটা খুঁটিয়ে পড়তে হবে। তো চলো আজকে দেখি প্রাচীন যুগের যে তিনটে ভাগ, একটা হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ বা প্রাক ইতিহাস, তারপরে প্রায় ঐতিহাসিক যুগ বা প্রায় ইতিহাস, আর লাস্ট হচ্ছে ঐতিহাসিক যুগ বা ইতিহাস। তার মধ্যে প্রথম যে টপিকটা প্রাগৈতিহাসিক যুগ বা প্রাক ইতিহাস, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে দেখে নেব এই প্রাগৈতিহাসিক যুগ বা প্রাক ইতিহাস এর সময়কালটা কী। না, মানব সংস্কৃতির প্রারম্ভকাল থেকে শুরু করে মানে প্রথম থেকেই লিখিত উপাদানের প্রাপ্তিকালের মধ্যবর্তী যে সময়কাল তাকেই আমরা বলবো প্রাগৈতিহাসিক যুগ। অর্থাৎ মানুষ যখন থেকে তার জীবন শুরু করেছে সেই সময় থেকে যতদিন না পর্যন্ত কোনো লিখিত কিছু পাচ্ছে বা লিখিত কোনো লিপি হোক বা কোনো বই হোক, যাই হোক, যতদিন আমরা পাচ্ছি সেই সময়টাই হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ। এক কথায় যে যুগের কোনো লিখিত ঐতিহাসিক উপাদান নেই বা পাওয়া যায় না, সেই সময়কালকে আমরা বলবো প্রাগৈতিহাসিক যুগ। এই প্রাগৈতিহাসিক যুগ বা প্রাক ইতিহাস কথাটার ব্যবহার কী করে হলো বা কারা করলো সেটা আমরা দেখব। ফরাসি প্রত্নতত্ত্ববিদ পল তুর্নাল দক্ষিণ ফ্রান্সের গুহায় প্রাপ্ত প্রাচীন নিদর্শনগুলির বিবরণ দিতে গিয়ে 1830-এর দশকে সর্বপ্রথম প্রাক ইতিহাস কথাটি ব্যবহার করেন। তাহলে প্রাক ইতিহাস কথাটির প্রথম ব্যবহার আমরা কোথায় দেখলাম না, ফরাসি প্রত্নতত্ত্ববিদ পল টুর্নাল। দক্ষিণ ফ্রান্সের গুহায় তিনি কিছু প্রাচীন জিনিস পেয়েছিলেন, সেগুলোর বর্ণনা দিতে গিয়ে এই প্রাক ইতিহাস কথাটি প্রথম ব্যবহার করলেন। এটাকে ইংরেজিতে প্রথম ব্যবহার করেন ড্যানিয়েল উইলসন। এটা 1851 খ্রিস্টাব্দে দ্য আর্কিওলজি অ্যান্ড প্রি হিস্ট্রিক অ্যানালস অফ স্কটল্যান্ড, এই গ্রন্থে তিনি ইংরেজিতে প্রথম কথাটা ব্যবহার করলেন। তাহলে ইংরেজিতে প্রথম কথাটা ব্যবহার করলেন 1851 খ্রিস্টাব্দে ড্যানিয়েল উইলসন। কোন গ্রন্থে? না, দ্য আর্কিওলজিক্যাল অ্যান্ড প্রি হিস্ট্রিক অ্যানালস অফ স্কটল্যান্ড, এই গ্রন্থে। এরপর পরবর্তীকালে ডেভিড ব্রুনো, ব্রায়ান ফ্রাগান প্রমুখ ঐতিহাসিক এ ব্যাপারে আরও অনেক বিস্তারিত আলোচনা করেছেন। এবার আমরা দেখব তাহলে যেহেতু প্রাগৈতিহাসিক যুগে কোনো লিখিত উপাদান নেই, তাহলে এই সময়ের ইতিহাসের উপাদানগুলো কি কি। না, এই সময় মানুষ যেহেতু লিখতে বা লিপি অক্ষর কিছুই জানতো না, তাই এই সময়ের কোনো লিখিত বিবরণ নেই। এই যুগের মানুষের ব্যবহৃত হাতিয়ার, মানে কি হাতিয়ার তারা ব্যবহার করছে পশু মারার জন্য বা নিজের জীবন সংগ্রামে টিকে থাকার জন্য, বাসস্থান, মৃৎশিল্প, গৃহস্থালির সরঞ্জাম প্রভৃতি, যে অর্থাৎ কেবলমাত্র প্রত্নতাত্ত্বিক উপাদান, মাটি ঘুরে যেগুলো আমরা পেয়েছি, সেই প্রত্নতাত্ত্বিক উপাদানের উপর ভিত্তি করেই কিন্তু আমরা এই প্রাগৈতিহাসিক যুগের সমস্ত ঘটনা বা জানতে পারি বা সেই সময়ের ইতিহাস রচিত হয়েছে। এই ইতিহাসই হলো প্রাক ইতিহাস। ভারতে হরপ্পা সভ্যতার পূর্বের কোনো লিখিত ঐতিহাসিক উপাদান আমরা পাওয়া যায়নি বলে প্রাক হরপ্পা যুগ যা ছিল সেটাকে আমরা বলবো প্রাগৈতিহাসিক যুগ। অর্থাৎ হরপ্পা সভ্যতায় যেহেতু লিখিত লিপি আমরা পেয়েছি, তা পড়তে পারিনি, কিন্তু আমরা উপাদান পেয়েছি লিখিত, তাই হরপ্পা সভ্যতাকে আমরা কখনোই প্রাগৈতিহাসিক যুগ বলবো না। আমরা হরপ্পার ঠিক আগে যা যা ছিল বা যে সমস্ত যুগ বা সময়কাল ছিল সেগুলোকে বলবো প্রাগৈতিহাসিক যুগ বা প্রাক ইতিহাস। প্রাগৈতিহাসিক যুগে মানুষ বলতে সাধারণত বোঝাচ্ছে কাদেরকে না, গুহা মানব, এবং জন্তু বলতে ডাইনোসর আমরা উদাহরণ দিতে পারি। প্রাগৈতিহাসিক যুগে ডাইনোসর ছিল, তারপরে ডাইনোসরের আর খবর আমরা পাই না। আর প্রাগৈতিহাসিক যুগ মানুষ বলতে গুহা মানব। এবার আমরা দেখব প্রাগৈতিহাসিক যুগের কোনো ভাগ আছে কিনা। হ্যাঁ, অবশ্যই প্রাগৈতিহাসিক যুগের আবার তিনটে ভাগ। কি কি না, প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ আর নব্যপ্রস্তর যুগ। এগুলো বিস্তারিত পরে আলোচনা করব আমরা। প্রাচীন প্রস্তর যুগকে আবার তিনটে ভাগে ভাগ করা হবে। একটা নিম্ন বা আদি প্রাচীন প্রস্তর যুগ, তারপরে মধ্য প্রাচীন প্রস্তর যুগ এবং উচ্চ প্রাচীন প্রস্তর যুগ। তাহলে এক কথায় প্রাগৈতিহাসিক যুগ কোনটা হলো না, যে সময়ে আমরা কোনো লিখিত বিবরণ পাইনি। অর্থাৎ মানুষ যখন থেকে মানুষের জীবনযাত্রা আমরা দেখছি, শুরু হয়েছে মানুষের কাহিনী, তখন থেকে যতদিন না পর্যন্ত কোনো লিখিত আমরা বিবরণ পেলাম ততদিন পর্যন্ত প্রাগৈতিহাসিক যুগ।
এই প্রাগৈতিহাসিক যুগে প্রাক ইতিহাস কথাটা প্রথম ব্যবহার করলেন কে? পল তুর্নাল। তিনি একজন ফ্রান্সের প্রত্নতত্ত্ববিদ। তিনি 1830-এর দশকে প্রাক ইতিহাস কথাটা প্রথম ব্যবহার করলেন। কিসের জন্য? না, তিনি দক্ষিণ ফ্রান্সের গুহায় কিছু প্রাচীন উপাদান পেয়েছিলেন, সেগুলো একটু বর্ণনা করতে গিয়ে বা ব্যাখ্যা করতে গিয়ে এই প্রাক ইতিহাস কথাটা ব্যবহার করলেন। আর এই প্রাক ইতিহাস কথাটাকে ইংরেজিতে ব্যবহার করলেন কে? না, ড্যানিয়েল উইলসন 1851 খ্রিস্টাব্দে। কোন গ্রন্থে? না, দ্য আর্কিওলজিক্যাল অ্যান্ড প্রি হিস্ট্রিক অ্যানালস অফ স্কটল্যান্ড গ্রন্থে। এরপর আরও পরবর্তীকালে অনেক ঐতিহাসিক, ডেভিড ব্রুনো, ব্রায়ান ফেগান, এরকম আরও অনেক ঐতিহাসিক কথাটাকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছেন বা প্রচার করেছেন। এই সময় ইতিহাসের উপাদান হিসেবে যেহেতু কোনো লিখিত উপাদান নেই, তাই এই সময় মানুষ কী কী হাতিয়ার ব্যবহার করতো, তাদের বাসস্থান কেমন ছিল, মৃৎশিল্প, তারা মাটির কী কী জিনিস তৈরি করতো, গৃহস্থালির সরঞ্জাম, এগুলোকে নিয়ে আমরা কিন্তু এই সময়ের ইতিহাসগুলো খুঁজে বের করি বা ইতিহাস রচনা করি। আর কোন সময়টাকে আমরা বলবো যে তাহলে এক কথায় প্রাগৈতিহাসিক যুগের উপাদান কী হলো? না, প্রত্নতাত্ত্বিক উপাদান। আর ভারতে হরপ্পার ঠিক আগে যে সমস্ত সময়কাল ছিল বা যা যুগ ছিল সবই হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ। কারণ হরপ্পা সভ্যতায় আমরা লিপি পেয়েছি, তাই হরপ্পা সভ্যতাকে আমরা কখনোই প্রাগৈতিহাসিক যুগ বলবো না। প্রাগৈতিহাসিক যুগের মানুষ বলতে কি? গুহা মানব, মানে তখন গুহায় যে মানুষ বাস করতো, গুহার বাইরে তাদের কোনো অস্তিত্ব ছিল না। তারা গুহার বাইরে বেরোতো, শিকার করতো, আবার গুহাতে এসেই তারা বাসস্থান নির্মাণ করেছিল। আর এই সময়ের জন্তু বলতে কি? ডাইনোসর। এর থেকে বড় উদাহরণ আর কিছু নেই। উপবিভাগ কি? না, এই প্রাগৈতিহাসিক যুগকে আবার 3টে ভাগে ভাগ করা হচ্ছে: প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ আর নব্য প্রস্তর যুগ। এগুলো বিস্তারিত আলোচনা পরে হবে। প্রাচীন প্রস্তর যুগের আবার 3টে ভাগ: নিম্ন প্রাচীন প্রস্তর বা আদি প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রাচীন প্রস্তর যুগ আর উচ্চ প্রাচীন প্রস্তর যুগ। এই প্রাগৈতিহাসিক যুগে প্রত্নতাত্ত্বিক উপাদান আলোচনা বা প্রত্নতাত্ত্বিক উপাদান সংগ্রহ করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ টপিক উঠে আসে, সেটা হলো লুসি। আফ্রিকা মহাদেশের হাদার নামক স্থানে 1974 খ্রিস্টাব্দে প্রায় 32 লক্ষ বছর প্রাচীন এক শিশুকন্যার দেহাবশেষ পাওয়া গেছে। পুরাতাত্ত্বিক ও নৃতাত্ত্বিকরা তার নাম দিয়েছেন লুসি। তাহলে কী হলো? না, আফ্রিকা মহাদেশের হাদার নামক স্থানে আজ 1974 খ্রিস্টাব্দে যেটা আমরা খুঁজে পেয়েছি, প্রায় 32 লক্ষ বছরের পুরনো একটা শিশু কন্যার কঙ্কাল বা দেহাবশেষ। তো এটাকেই প্রত্নতাত্ত্বিকরা নাম দিয়েছে লুসি। তার মাথার খুলির আকার ছিল 400 ঘন সেন্টিমিটার পরিমাণ, মস্তিষ্ক ধারণের উপযোগী। আর যদিও পরবর্তীকালে আদিম মানুষের মস্তিষ্কের আকার বড় হতে থাকে আরও, মানে ওর যে মাথার খুলিটা পাওয়া গেছে তার আয়তন হচ্ছে 400 ঘন সেন্টিমিটার, মস্তিষ্কের যে ধারণা আবরণী থাকে সেটার মতো। তাহলে প্রাগৈতিহাসিক যুগের একটা উল্লেখযোগ্য দেহাবশেষ পাওয়া যাচ্ছে, যেটার নাম দেওয়া হচ্ছে লুসি। এটা পাওয়া গেছে আফ্রিকা মহাদেশের হাদার নামক স্থানে 1974 খ্রিস্টাব্দে। আর যেটা পুরনো, কত বছরের পুরনো? প্রায় 32 লক্ষ প্রাচীন, মানে 32 লক্ষ বছর আগেকার এই দেহাবশেষটা।